হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাক্টিভিটি টাস্ক 2022-এর তোমাদের ফেব্রুয়ারি মাসে যে প্রশ্ন দিয়েছে পার্ট 2, তারই উত্তর তোমাদেরকে করে দেবো। তো আজকের বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলা। তো বাংলাতে তোমার টোটাল 15 নম্বরের একটা প্রশ্ন দিয়েছে। তো চলো উত্তরগুলো করা যাক। তো তোমরা এই উত্তরগুলো সুন্দর করে খাতাতে লিখবে, তাহলে পরীক্ষাতে কিন্তু 15-এর মধ্যে 15ই পাবে এবং টিচার কিন্তু কোনো নাম্বার কাটার জায়গা পাবে না। তো উত্তরগুলো দেখা যাক। তো একের এক আছে বুনো হাঁস গল্পের ঘটনাস্থল, সকলেই জানি সেটা হচ্ছে কোথায়, ভারতের লাদাখ। একের 2, বাড়ির জন্য মন কেমন করতো, বুনো হাঁসদের, জোয়ানদের, ডাককর্মীদের নাকি সাংবাদিকদের। তো বাড়ির জন্য মন কেমন করতো জোয়ানদের। তারপরে একের 3, বুনো হাঁসদের খাদ্য তালিকা যেটি ছিল না। তো বুনো হাঁসদের খাদ্য তালিকা এর মধ্যে কোনটা ছিল না, সেটা হচ্ছে কি টিনের মাছ ছিল, তরকারি ছিল, ফলের কুচিও ছিল, মাংসটা ছিল না। তো মাংস হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখে নাও 2-এর আছে 2-এর 1, এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো কি দেখা যাবে। তো উত্তর হচ্ছে, এখন আকাশের দিকে তাকালে দেখা যাবে যে দলে দলে বুনো হাঁস তীরের ফলার মতো কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। এরপরে 2-এর 2 বলছে, বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা কি করতো। তো উত্তর, বরফ পড়তে শুরু করলে জোয়ানরা গিয়ে আহত হাঁসটিকে তাঁবুতে নিয়ে এলো। ঠিক আছে। এরপরে 2-এর 3 বলছে, একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কি দেখলো। একদিন সকালে কাজ সেরে এসে জোয়ানরা দেখলো বুনো হাঁস দুটো উড়ে চলে গেছে। এরপরে 3-এর 1 বলছে, একদিন একটি বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল, তারপর কি ঘটলো। তো উত্তর, লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে বুনো হাঁসটি ঝোপের উপর অসুস্থ হয়ে নেমে পড়ায় তার সঙ্গীটি নেমে তার চারপাশে উড়তে লাগলো। বরফ পড়া শুরু হতেই জোয়ানরা আহত হাঁসটিকে নিয়ে তাঁবুতে ফিরে এলো ও তার শুশ্রূষা করতে শুরু করলো। অপর হাঁসটিও তার পিছনে তাঁবুতে ঢুকলো। এরপর থেকে হাঁস দুটি তাঁবুতেই মুরগি রাখার খাঁচায় থাকার জায়গা পেল। এরপরে 3-এর 2 বলছে, জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো, তাদের আনন্দের কাজটি কি। উত্তর, লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে একটি ডানা জখম হওয়া বুনো হাঁস ও তার সঙ্গীকে জওয়ানরা তাদের তাঁবুতে আশ্রয় দিয়েছিল। তাদের টিনের কৌটোর মাছ, তরকারি, ফলের কুচি ইত্যাদি খেতে দিত। মুরগি রাখার খাঁচায় তারা আশ্রয় পেয়েছিল। তাদের দেখভাল করার কাজটি ছিল জওয়ানদের কাছে আনন্দের। তো তাদের যে দেখার কাজটা, সেটাই কিন্তু জওয়ানদের কাছে আনন্দের ছিল। এরপরে 3-এর 3 দেখব। তো 3-এর 3 আছে, একটি আহত হাঁসের প্রতি তার দলের আরেকটি হাঁসের অনুভূতি বুনো হাঁস গল্পে কীভাবে প্রকাশ পেয়েছে। উত্তর, আহত হাঁসকে ডানা ভেঙে নিচে পড়ে যেতে দেখে তার সঙ্গী হাঁসটিও দল ছেড়ে তার সঙ্গে নেমে পড়ে। এমনকি জওয়ানরা আহত হাঁসটির কাছে গেলে সে তার বন্ধুকে বাঁচানোর জন্য তাদের দিকে তেড়ে আসে। আহত হাঁসটি যখন একটু একটু করে সেরে উঠল, তখন সে চাইলে উড়ে যেতে পারত, কিন্তু সে যায়নি। এইভাবে আহত হাঁসের প্রতি তার বন্ধু হাঁস পরম বন্ধুর মতো আচরণ করেছিল। এরপরে 4-এরটা দেখব। তো 4-এরটা আছে, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, শীত কেটে যাওয়ায় প্রকৃতিতে কী কী পরিবর্তন দেখা গেল। তো উত্তর হচ্ছে, লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে শীত কাটার পর নিচের পাহাড়ের বরফ গলে পড়ে, বরফ সরে যাওয়ায় সবুজ ঝোপঝাড় বেরিয়ে পড়ল, ন্যাড়া গাছে আবার পাতা ও ফুলের কুড়ি গজিয়ে উঠল, আর যেসব পাখিরা শীতের সময় দক্ষিণে গেছিল তারা আবার উত্তর দিকে ফিরতে লাগলো। তো এটাও কিন্তু হয়েছিল শীত কেটে যাওয়ার পর প্রকৃতির পরিবর্তন। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 5-এর বাংলার সমস্ত প্রশ্নের উত্তর। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 5-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022-এর তোমাদের যে ফেব্রুয়ারি মাসে পার্ট 2 প্রশ্নটা দিয়েছে, তার উত্তর তোমাদেরকে করে দেবো। তো আজকের বিষয় হচ্ছে ক্লাস 5-এর ইংলিশ। তো এখানে তোমাদের ক্লাস 5-এর ইংলিশে 15 নম্বরের প্রশ্ন দিয়েছে। তো আমি যে উত্তরগুলো করে দেবো তোমরা সুন্দর করে লিখবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে 15-এর মধ্যে 15 পাবে এবং তোমাদের টিচার কিন্তু কোনো নাম্বার কাটার জায়গা পাবে না। তো চলো উত্তরগুলো করা যাক। তো প্রথমে যেটা আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তো আমাদের প্রথমে প্যাসেজটা পড়তে হবে এবং তারপরে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো দেখো আমরা পড়ি প্রথমে। এখানে বলছে, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। তো গান্ধীজি কি করেছিলেন, দেশের বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহ করার জন্য। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা, একবার তিনি উড়িষ্যায় গিয়েছিলেন। দেয়ার হি মিট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি একজন বৃদ্ধা মহিলার সাথে দেখা করেন।
শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো ছিল ধূসর রঙের। হার শাড়ি ওয়াজ টর্ন, অর্থাৎ তার শাড়িটা কি ছেঁড়া ছিল। শি ওয়েন নেয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, তিনি গান্ধীজির কাছে গেলেন এবং তারপর তার পা স্পর্শ করলেন। দেন সি গিভ হিম এ কয়েন, তারপর সে তাকে একটা মুদ্রা দিলেন। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামনলাল বাজাজের দায়িত্ব ছিল তহবিলগুলো রাখার। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি গান্ধীজির কাছে মুদ্রাটা চেয়েছিলেন। বাট গান্ধীজি রেফিউজড, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করে দিলেন, অর্থাৎ দেওয়ার জন্য মানা করে দিলেন। জামানলাল ওয়াজ সারপ্রাইজ, জামানলাল অবাক হয়ে গেল। আই কিপ 1000 of rupees, আমি হাজার হাজার টাকা রেখেছি, জামানলাল সেড, জামানলাল বললেন। দ্য কয়েন ওয়াজ রোথ মাচ মোর দ্যান দোজ 1000, অর্থাৎ গান্ধীজি টোল্ড হিম, অর্থাৎ গান্ধীজি তাকে বলেছিলেন যে এই মুদ্রাটার মূল্য হাজার হাজার টাকার চেয়েও বেশি। ইফ এ ম্যান হ্যাজ লাক্স, যদি একটা মানুষের কাছে লাখ টাকা থাকে, হি ক্যান গিভ এ 1000 or 2, তখন সে 1000 বা 2000 দিতেই পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই কয়েনটি সম্ভবত তার কাছে ছিল, একটা কয়েনই তার কাছে সম্ভবত ছিল, অর্থাৎ দুইটার কাছে সেই কয়েনটাই ছিল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি স্যাক্রিফাইসটাই না তিনি করলেন। ওকে, কি মহান আত্মত্যাগ। সুতরাং আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ করোড় অফ রুপিস, অর্থাৎ আমি এই কয়েনটার কী করি, মর্যাদা করি কোটি টাকার থেকেও। গান্ধীজি এক্সপ্লেন, গান্ধীজি বর্ণনা করলেন। হি কেপ দ্য কয়েন উইথ হিজ ফর এভার, তিনি সেই মুদ্রাটি চিরকাল নিজের কাছে রেখেছিলেন। তো এই হলো প্যারাগ্রাফ। তো এবারে প্রশ্নের উত্তর করা যাক। তো প্রথমে অ্যাক্টিভিটি 1-এ আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ এখান থেকে আমাদের কারেক্ট উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। তো একটা আছে গান্ধীজি ভিজিটেড, তো গান্ধীজি কোথায় গিয়েছিলেন। তো আমরা তো ওখানে পড়লামই যে গান্ধীজি ওড়িশা গিয়েছিল, তো সঠিক উত্তরটা হচ্ছে ওড়িশা। তো তোমরা এইভাবে ঠিক লিখবে, গান্ধীজি ভিজিটেড ওড়িশা। তারপরে দুয়েরটা দ্য ওল্ড ওম্যান গেভ গান্ধীজি এ, বুদ্ধ মহিলাটা গান্ধীজিকে কী দিয়েছিল, একটা কয়েন দিয়েছিল। ওকে, তো কয়েন সঠিক উত্তর। তারপরে একটা হচ্ছে দ্য ওম্যান কুড নট স্ট্যান্ড স্ট্রেট বিকজ, বৃদ্ধ মহিলাটা ঠিক করে দাঁড়াতে পারছিল না সোজা, কারণ সে কী ছিল, কারণ শি ওয়াজ ওল্ড, কারণ সে বৃদ্ধ ছিল বলে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। তারপরে অ্যাক্টিভিটি 2-তে আমরা চলে যাবো। অ্যাক্টিভিটি 2 তো বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এরটা বলছে হোয়াই ডিড গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেস, গান্ধীজি কেন ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরছিলেন। অ্যান্সার হচ্ছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়া ফ্রিডম স্ট্রাগল, অর্থাৎ গান্ধীজি বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল বা টাকা সংগ্রহ করার জন্য। বিয়েটা হচ্ছে হোয়ার ডিড গান্ধীজি মিট দ্য ওল্ড ওম্যান, গান্ধীজি বৃদ্ধ মহিলার সঙ্গে কোথায় দেখা করেছিলেন, তো ইন ওড়িশা গান্ধীজি মিট দ্য ওল্ড ওম্যান। এরপর একটা বলছে হুজ ডিউটি ওয়াজ টু কিপ ফান্ডস, কার ডিউটি ছিল ফান্ডগুলোকে রাখা বা সংগ্রহ করার, তো জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস। তো হলো এবার অ্যাক্টিভিটি 2, এবার আমরা অ্যাক্টিভিটি 3 করবো। তো অ্যাক্টিভিটি 3 কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর অ্যান অর দা, অর্থাৎ এই আমাদের ফাঁকা ঘরগুলি এ অ্যান বা দা দিয়ে পূরণ করতে হবে। তো প্রথম যেটা আছে ক্যান ইউ গিভ মি ড্যাশ 1 রুপি কয়েন, তো এখানে 1 আছে, তো 1-এর আগে কী বসে, এ বসে। তারপরটা বলছে কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য ড্যাশ, কাঞ্চনজঙ্ঘা ইজ দাই হবে, আমরা বুঝতে পারছি, দ্য 3rd হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। এরপরটা হচ্ছে আই স ড্যাশ পিকক ইন দ্য পার্ক, তো আই স এ হয় এ পিকক ইন দ্য পার্ক। এবার অ্যাক্টিভিটি 4 করবো। তো অ্যাক্টিভিটি 4 বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। তো প্রথমটা আছে ফ্রিডম, তো ফ্রিডম দিয়ে দেখো কী করেছি, নেতাজি ওয়াজ এ ফ্রিডম ফাইটার, নেতাজি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বিয়েরটা হচ্ছে হ্যাপি, সুখী, তো আই অ্যাম সো হ্যাপি, আমি খুব খুশি। তারপর একটা হচ্ছে ফ্রেন্ড, তো ফ্রেন্ড দিয়ে কী হবে, ফ্রেন্ড দিয়ে হচ্ছে রাম ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ রাম আমার বন্ধু। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তর। 2022-এর ফেব্রুয়ারি মাসের যে পার্ট 2 তোমাদের প্রশ্ন দিয়েছে তারই উত্তর তোমাদেরকে করে দেবো। তো আজকের বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ। তো আমাদের পরিবেশ থেকে তোমাদের টোটাল 15 নম্বরের একটা প্রশ্ন দিয়েছে। তো আমি যে উত্তরগুলো করে দেবো তোমরা সুন্দর করে তোমাদের খাতাতে লিখবে, তাহলে তোমরা পরীক্ষাতে 15-এর মধ্যে 15 পেয়ে যাবে এবং টিচার কিন্তু কোনো নাম্বার কাটার জায়গা পাবে না। তো চলো উত্তরগুলো করা যাক। তো 1-এর 1 বলছে মাটির একটি স্বাভাবিক উপাদান হলো, তো মাটির একটি স্বাভাবিক উপাদান কি, প্লাস্টিকের কুচি, অ্যালুমিনিয়ামের টুকরো,
কাগজের কুচি নাকি ঘাসের টুকরো? তো মাটির একটি স্বাভাবিক উপাদান হচ্ছে ঘাসের টুকরো। 1-2 বলছে নিচের যেটির জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি সেটি হলো, তো কোন মাটির জল ধরে রাখার ক্ষমতা সব থেকে বেশি? তো আমরা জানি এঁটেল মাটির জল ধরে রাখার ক্ষমতা সব থেকে বেশি। এরপরে 1-3 বলছে মাটির যেটির সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা যায় সেটি হলো আয়না, স্টেথোস্কোপ, আতশকাচ নাকি দূরবীন? তো দূরবীনের সাহায্যে কিন্তু মাটির নমুনা পরীক্ষা করা যায়। এরপরে আমরা 2-এর দাগে চলে যাব। তো 2-1 বলছে একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে ব্যবহার করা হয়। তো উত্তর দেখে না, উত্তর হচ্ছে জল পরিশোধনে করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, এরপরে 2-2 বলছে তোমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লেখো। তো আমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়া হলো দুধে লেবুর রস মেশালে দুধ ছানা হয়ে যায়। ওকে, এটি কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া। এরপরে 2-3 বলছে বৃষ্টির জল ধরে সেই দিয়ে করা যাবে এমন একটি কাজের কথা লেখো। তো উত্তরটা হচ্ছে বৃষ্টির জল ধরে রেখে তাতে আমরা গাছে জল দিতে পারি। আমরা বৃষ্টির জল ধরে রেখে কিন্তু আরও অনেক কাজ করতে পারি, যেমন গাড়ি ধোয়া, ঠিক আছে, থালা বাসন ধোয়া, এইসব কাজগুলোও কিন্তু আমরা করতে পারি। তো আমি এখানে গাছে জল দিতে পারি এইটা লিখেছি। এরপরে 3-1 বলছে পলিথিনের টুকরো কিভাবে মাটির ক্ষতি করে? তো উত্তর হচ্ছে প্লাস্টিকের টুকরো কয়েকশো বছরেও ভাঙেনি, এগুলো মাটিকে আলো পাওয়া পেতে দেয় না, গাছের শিকড়কে মাটির ভেতরে প্রবেশে বাধা দেয়, ফলে মাটির অনুর্বর হয়ে পড়ে। এইভাবে কিন্তু পলিথিনের টুকরো মাটির ক্ষতি করে। এরপরে 3-2 বলছে কী কী উপায়ে মাটির উর্বরতা বাড়ানো যায়? উত্তর হচ্ছে মাটির উর্বরতা বাড়ানোর উপায়গুলি হলো 1 হচ্ছে মাটিতে নাইট্রোজেন, ফসফেট, কম্পোস্ট ও জৈব সার মেশাতে হবে। 2 হচ্ছে মাটির সজীব উপাদান যেমন কেঁচো ইত্যাদির সংখ্যা বজায় রাখতে হবে। এইভাবে কিন্তু মাটির উর্বরতা বাড়ানো যাবে। এরপরে হচ্ছে 3-3 বলছে কী ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো? উত্তর যে মাটির জলধারণ ক্ষমতা বেশি সেই মাটিতে ধান চাষ ভালো হবে, যেমন এঁটেল মাটি ও দোআঁশ মাটি। ঠিক আছে, এরপরে আমাদের লাস্ট প্রশ্ন 4-1 বলছে পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী নিষেধাজ্ঞা জারি করা উচিত? তো উত্তর পুকুরের জল পরিষ্কার রাখতে যে নিষেধাজ্ঞা জারি করতে হবে তা হলো 1 হচ্ছে পুকুরের জলে কাপড় কাচা ও বাসন মাজা যাবে না। 2 হচ্ছে পুকুরের জলে ময়লা আবর্জনা প্লাস্টিক ফেলা যাবে না। 3 হচ্ছে পুকুরের সঙ্গে কোনো ময়লা জলের ড্রেন যুক্ত করা যাবে না। এবং 4 হচ্ছে পুকুরের আশেপাশের জমিতে সার দেওয়া যাবে না এবং পুকুরের গবাদি পশু স্নান করানো যাবে না। এগুলো না করলে কিন্তু পুকুরের জল পরিষ্কার থাকবে। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 5-এর আমাদের পরিবেশের সমস্ত প্রশ্নের উত্তর। আজকের ভিডিওতে আমি ক্লাস 5-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022-এর ফেব্রুয়ারি মাসে তোমাদের যে পার্ট 2 মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তারই উত্তর তোমাদেরকে করে দেবো। তো আজকের বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত। তো তোমাদের গণিতে টোটাল 15 নম্বরের একটা প্রশ্ন দিয়েছে। তো আমি 15 নম্বর তোমাদের সলভ করে দেবো। তোমরা চেষ্টা করবে সুন্দর করে এগুলো তোমাদের খাতাতে লেখা, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে 15-এর মধ্যে 15ই পাবে এবং তোমাদের টিচার কিন্তু কোনো নাম্বার কাটার জায়গা পাবে না। তো চলো প্রতিটি প্রশ্নের উত্তর করা যাক। তো 1-এর ক বলছে এখানে একটা সংখ্যা দিয়েছে, তো সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট 5 অঙ্কের সংখ্যাটি হলো। তো এখানে দেখো এটা কত, এটা বাঁ দিকে 0 আছে, তো এটা 4 অঙ্কের সংখ্যা, এটা 5 অঙ্কের সংখ্যা, এটাও 4 অঙ্কের সংখ্যা। তো এটা আর এটা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, তো এটা হচ্ছে 2 লাখ এবং এটা হচ্ছে একক দশক শতক হাজার, সরি এটা হচ্ছে 20,000, একক দশক শতক হাজার 20,000 এবং এটা হচ্ছে 90,000। তো এদের দুটোর মধ্যে ছোট হচ্ছে 20,000টা। তো ছোট 5 অঙ্কের সংখ্যাটি কত? 20,000টা এটা। তো এরপর কয়েকটা বলছে 50,010 সংখ্যাটি হলো। তো 50,010 সংখ্যাটি কোনটা? 50,010 হচ্ছে এইটা, একক দশক শতক হাজার 50,010। তারপর একটা বলছে এখানে 60,412 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান। তো এখানে 4-এর স্থানীয় মান কত? 4 আছে কত? একক দশক শতকে আছে, তো 4 × 100 অর্থাৎ 400, সি এটা সঠিক উত্তর। এরপরে 2-এরগুলো বলছে সত্য বা মিথ্যা লেখো। তো প্রথমে কয়েকটা আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, এখানে 999 এবং 0 দিয়েছে, কিন্তু আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। তো এটা কি? মিথ্যা, যেহেতু এখানে একটা 0 আছে। কয়েকটা বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার প্রত্যেকটি অঙ্ক সংখ্যা 5। তো আমরা কি জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পিছনে 4টে 0 এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। তো আমরা দেখছি এখানেও 5টা সংখ্যা, এখানেও 5টা সংখ্যা, তো এটা সত্য। তারপর এটা বলছে 40,502টা বড় কার থেকে? 40,052 থেকে, অবভিয়াসলি বড়, তো এটাও সত্য।
এরপরে 3-এর ক বলছে 3, 6, 9, 7 এবং 5 সংখ্যাগুলি দিয়ে গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা দুটি লেখো। তো উত্তর দেখো, 3, 6, 9, 7 এবং 5 সংখ্যাগুলি দিয়ে গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো, তো আমরা শিখিয়েছি তোমাকে যে লাইভ ক্লাসে ক্লাস 5-এর যে ক্ষুদ্রতম সংখ্যা কী করে লিখব, আমরা ছোটো থেকে বড় লিখে দিলে ক্ষুদ্রতম হয়ে যাবে এবং বড় থেকে ছোটো লিখে দিলে বৃহত্তম হয়ে যাবে। যেখানে দেখো প্রথমে 3, 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 9, অর্থাৎ 35,679 হচ্ছে ক্ষুদ্রতম, আর বৃহত্তম কি 5 অঙ্কের বৃহত্তম হচ্ছে বড় থেকে ছোটো অর্থাৎ 9, তারপরে 7, 6, 5, 3, 9, 7, 6, 5, 3 অর্থাৎ 97,665 হচ্ছে বৃহত্তম সংখ্যা। ওকে, তো এবার দেখো ক্ষয়েরটা করবো। তো ক্ষয়েরটা বলছে 90,009 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তো দেখো উত্তরটা স্থানীয় মানে বিস্তার করে পাই। তো 90,000 আছে, অর্থাৎ এটা 90,000 যোগ শূন্য, স্থানীয় মান কত হবে, শূন্যই হবে, অর্থাৎ শূন্যর সঙ্গে যদি 1000 গুণ করি তাহলে শূন্যই, তো আর 9 গুণ 1, তো তোমরা এটাকে এইভাবে লিখতে হবে, আবার জাস্ট 90,000 যোগ 9 এটাও লিখতে পারো, কারণ শূন্য না লিখলেও হয়। ঠিক আছে, এরপরে দেখো পরেরটা বলছে 40-এর উপরে 6-এর দুটি গুণিতক লেখো। তো আমরা 6-এর গুণিতক কী কী, 6 ঘরের নাম, তো 6 × 6, 6 × 2 = 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, 5 × 6 = 30, 6 × 6 = 36। ঠিক আছে, তারপরে 6 × 7 = 42, 6 × 8 = 48, এভাবে চলতে থাকবে। এখানে 40-এর উপরে বলেছে, তো 40-এর উপরে কি 42 আর 48 হয়ে যাবে। তো 40-এর উপরে 6-এর দুটি গুণিতক হলো কি, একটা হচ্ছে 6 × 7 = 42, আর একটা কি 6 × 8 = 48, এই দুটোই অ্যান্সার। ঠিক আছে, 40-এর উপরে এগুলো। এরপর এটা বলছে 4-টা বলছে 37,029 যোগ 1 সংখ্যাটিকে বল ও কাঠির সাহায্যে প্রকাশ করো। তো এটা দেখো কীভাবে আমরা করবো। তো প্রথমে এটা আঁকবে এইভাবে, একক, দশক, শতক, হাজারের কাঠি, তো এইভাবে আঁকবে সুন্দর করে। তো প্রথমে বলেছে 37,029, তো দেখো এটা কীভাবে করব। তো এখানে হচ্ছে কত, প্রথমে এককের ঘরে 9টা বল, তো এককের ঘরে তোমরা 9টা বল দিয়ে দেবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা বল। ওকে, তারপরে দেখো এককের পর দশকের ঘরে কটা বল, দশকের ঘরে হচ্ছে 2টো বল, তো দশকের ঘরে 2টো বল দিয়ে দেবে। তো এখানে 2টো বল দিয়ে দিই, 1টা 2টো। এরপরে শতকের ঘরে কোনো বল নেই, তারপরে হাজারের ঘরে কটা বল, হাজারের ঘরে 7টা বল, 3, 4, 5, 6, 7। তারপর আরেকটা ঘর করতে হবে, এটা করা হয়নি, একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, তো এর ঘরে কটা বল, 3টে। ওকে, এরপরে এখানে কি বলছে, এর সঙ্গে 1 যোগ করছে, অর্থাৎ এককের ঘরে আমরা একটা কিন্তু কাঠি বল দিচ্ছি আরও এক্সট্রা, তাই তো এককের ঘরে আমরা আর একটা নতুন বল দিচ্ছি। তো আমাদের আবার একটা ছবি আঁকতে হবে। তো এবার দেখো একটা অযুতের ঘর করে দিই। ঠিক আছে, তো এখানে দেখো এককের ঘরে 9টা বল ছিল, তো আরেকটা বল যোগ হচ্ছে, অর্থাৎ কী হবে, 10টা বল হয়ে যাচ্ছে। তো এককের ঘরে 10টা বল ধরে না, তো এটা দশকের ঘরে একটা বল হিসেবে হয়ে যাবে। এখানে 2টো বল ছিল আর একটা 3টে বল হয়ে যাবে, এবং এখানে যা ছিল তাই এখানে হচ্ছে 7টা বল, 2, 3, 4, 5, 6, 7, এবং এখানে হচ্ছে 3টে বল, অর্থাৎ সংখ্যাটা ছিল হচ্ছে এখানে 37,029, এর সঙ্গে একটা বল যোগ হলো, সমান সমান হয়ে এটা কত হয়ে গেল, 37,030 হয়ে গেল। এই দেখো 37,030, তাই তো, অর্থাৎ এখানে হচ্ছে 3, এখানে 7টা, এখানে 0টা, এখানে 3, এখানে 0। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ক্লাস 5-এর অঙ্কের সমস্ত প্রশ্নের উত্তর। ক্লাস 5-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022-এর ফেব্রুয়ারি মাসের যে প্রশ্ন দিয়েছে পার্ট 2, তারই উত্তর তোমাদেরকে করে দেবো। তো আজকের বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা। তো এখান থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন দিয়েছে, তো তোমরা উত্তরগুলি সুন্দর করে লিখবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে 15-এর মধ্যে 15 পেয়ে যাবে, এবং তোমাদের টিচার কিন্তু কোনো নাম্বার কাটার জায়গা পাবে না। তো সুন্দর করে উত্তরগুলো তোমাদের খাতায় লিখে ফেলবে। তো 1-এর কয়তে আছে, ছবি দেখে সঠিক আসনের নামের পাশে রাইট চিহ্ন দাও। তো এটা কি আসন, সুখাসন নাকি মুক্তাসন? তো এটা আমরা জানি এটা হচ্ছে সুখাসন, তো এর পাশে আমরা রাইট দিয়ে দেবো। এবং বলছে এই আসনটির উপকারিতা তালিকাভুক্ত করো। তো এই যে আসনটা সুখাসন, এর উপকারিতা আমাদের লিখতে হবে। তো উত্তর দেখে নাও। তো উপকারিতা কি সুখাসনের, উরুর মাংসপেশির শক্তি বৃদ্ধি করে, পায়ে নমনীয়তা আনে ও সচল করে, পেশির টান ধরা থেকে পেশিকে রক্ষা করে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে যাদের পায়ে ব্যথা করে তারা এই আসনটি করলে খুব আরাম বোধ করে থাকে। ঠিক আছে, এর পরেরটা হচ্ছে 2-এর ক,
যে ছবি দেখে সঠিক আসনের নামের পাশে রাইট চিহ্ন দাও। তো এটা কি আসন? এটা হচ্ছে মুক্তাসন। তো এর পাশে রাইট দেবো। তো এই আসনটির উপকারিতা বর্ণনা করো। তো এই আসনটির উপকারিতা আমরা দেখি। তো উপকারিতা কি? মুক্তাসনে পায়ের পেশি দুর্বলতা দূর করে। যারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তাদের পক্ষে এই আসনটি ভীষণ উপকারী। আর মেরুদণ্ড সংলগ্ন পেশি মজবুত করে ও স্থিতিস্থাপকতা বজায় রাখে। গোড়ালি সন্ধির নমনীয়তা বজায় রাখে আর কি গোড়ালির ব্যথা সারাতে সাহায্য করে। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। তো পরেরটা আছে ছবি দেখে সঠিক আসনের নামের পাশে রাইট চিহ্ন দাও। তো এটা একটু ভুল আছে, এটা 3 হতো, ঠিক আছে, প্রশ্নই ভুল দিয়েছে। তো এটা আছে গরুরাসন নাকি মুন্ডকাসন? তো এটা হচ্ছে গরুরাসন। তো এই আসনটির উপকারিতা আমাদের লিখতে হবে। তো গরুরাসনের উপকারিতা কি? হাত পায়ের মাংসপেশিকে শক্তিশালী করে, দাঁড়াবার ক্ষমতা বৃদ্ধি করে, মনোসংযোগ বাড়ায়। মনোসংযোগ বাড়ানোর ক্ষেত্রে এই আসনটি অভ্যাসে উপকার পাওয়া যায়। এরপরে হচ্ছে চারেরগুলো যে মুন্ডকাসনের অনুশীলনের পদ্ধতিটি বর্ণনা করো। তো উত্তরটা দেখে নাও যে পদ্ধতিটি কি? এক হচ্ছে প্রথমেই বজ্রাসনে বসতে হবে, হাঁটু দুটো যতটা সম্ভব ফাঁক করতে হবে। 2 কি গোড়ালি ও পায়ের পাতা দুটো ফাঁক করে পায়ের পাতার উপর বসতে হবে। 3 হচ্ছে 2 পায়ের বুড়ো আঙুল পরস্পরকে স্পর্শ করতে হবে। আর 4 হচ্ছে দুটো হাত 2 হাঁটুর উপর সোজা করে রাখতে হবে এবং শীত দ্বারা সোজা রাখতে হবে। এরপর এর সঙ্গে একটা প্রশ্ন আছে, ন্যূনতম 10 দিন এই আসনটি অনুশীলনের পরে তোমার যদি কোনো উপকারিতা হয়ে থাকে তাহলে তা লেখো। তো উত্তরটা দেখে নাও। তো আমি 10 দিনের বেশি এই আসনটি করে অনেক উপকৃত হয়েছি। আমার পায়ের পেশি ও হাঁটুতে কোনো ব্যথা নেই। অনেক হাঁটাহাঁটি ও খেলাধুলা করলেও গোড়ালি ব্যথা হয় না এবং সকালে প্রতিক্রিয়া ভালো হয়। তো এটাই হচ্ছে আমাদের মুন্ডকাসনের উপকারিতা। তো এই ছিল আমাদের ক্লাস 5-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তর।